হচ্ছে যেই ফাইলগুলো হচ্ছে আপনাদেরকে দিছি আগে, অনেকগুলো হয়তো দেই নাই। সবগুলোর ওই যে ট্রান্সপোর্টেশনে যেরকম গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিছি, এটারও গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। ওইখানে হচ্ছে যত ডকুমেন্ট আমাদের পরীক্ষার জন্য পিডিএফ বা যত স্লাইড টাইড আছে সব ওই গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখান থেকে জাস্ট যেটা দরকার বা সবগুলা ফাইল ডাউনলোড করে এখান থেকে পড়তে পারবেন। ইভেন মানে কোয়েশ্চেনের যে লিস্ট, একটা কোয়েশ্চেনের লিস্ট দিয়ে দিব। এখানে 57টা কোয়েশ্চেনের একটা লিস্ট আছে। তো পরীক্ষার জন্য 57টা কোয়েশ্চেন পড়বেন, এখান থেকেই ইনশাল্লাহ 100% কমন থাকবে। আমরা একটা মিনিট ওয়েট করি, 1 মিনিট পর হচ্ছে আমরা দেখি যে আসলে অফিসিয়ালি প্রকিউরমেন্ট কিভাবে করা হয়। মানে আমরা তো পড়ে আসছি এতদিন, আর 1 মিনিট পর হচ্ছে আমরা শুরু করতেছি। প্রফেশনাল প্র্যাকটিস কোর্সটা একটু বোরিং ছিল, থিওরিটিক্যাল কোর্স, কিছু করার নেই আসলে। তারপরও হচ্ছে যখন মানে অফিসিয়ালি সবাই নিশ্চয়ই বিভিন্ন জায়গায় কাজ করবেন, তো আপনাদের উপর দায়িত্ব আসবে, অফিস থেকে বলবে যে টেন্ডার ডকুমেন্ট রেডি করো বা প্রকিউরমেন্ট কাজে ইনভলভ হইতে বলবে। দেখা গেল আপনার উপর দায়িত্ব আসলো আপনার কোম্পানির একটা মেশিনারি স্কিমের। তো আপনি যদি কি কি ডকুমেন্ট লাগে বা আপনাকে কি কি স্টেপ মানে নিতে হবে আপনি যদি আগের থেকে জানেন, তাহলে হচ্ছে মনে হয় কাজটা আপনার জন্য অনেক ইজি হবে। আমি জানতাম না যে মানে এরকম বোর্ড প্রসিডিং করা লাগে, টেন্ডার ওপেনিং কমিটি করা লাগে, টেন্ডার ইভালুয়েশন কমিটি করা লাগে। এত কিছু জানতাম না, আমি এগুলো শিখছি এখানে এসে। প্লাস হচ্ছে এই পিপিআরও আমি মানে জানতামই না। আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম, এই পাবলিক প্রকিউরমেন্ট রুল বইলা যে একটা বই আছে, এটাই আমি জানতাম না। তো এটাও এখানে এসেই দেখছি, বায়োস্টেশন দেখছি যে এরকম সরকারি প্রকিউরমেন্ট গুলা করার সময় হচ্ছে পিপিআর ফলো করে করা হয়। তো ইনশাল্লাহ আপনারা যখন এরকম কোন অর্গানাইজেশনে কাজ করতে যাবেন, আপনারা মানে প্রবলেম গুলা ফেস করবেন না, আপনারা লিস্ট বলতে পারবেন যে আমাদের এই ডকুমেন্ট রেডি করতে হবে বা এই জিনিসটা লাগবে বা এই স্টেপ গুলা ফলো করতে হবে, জিনিসগুলো আপনারা বলতে পারবেন আমার বিশ্বাস। তো আসেন আমরা শুরু করি। তো প্রথমে মনে করেন যে আহ, প্রথমে মনে করেন আমি একটু দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করি। আহ, আচ্ছা, আমি স্ক্রিনে এখন কি দেখতেছেন? স্যার হোম পেজ। আমার ডেস্কটপ দেখতেছেন? জি স্যার। আচ্ছা, আমার ডেস্কটপ যদি দেখেন তাইলে হচ্ছে এটাতে গিয়ে কি লাভ আছে, সেটাতে যাই, ওপেন বোর্ডে গিয়ে একটু বলি। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমরা বলছিলাম যে মনে করেন 2021 সালে আমি হচ্ছি বায়োস্টের জন্য একটা ল্যাব বানাইতে যাচ্ছি। ঠিক আছে, সাপোজ মনে করেন যে আমি বায়োস্টের জন্য একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বানাবো 2021 সালে। আমাকে কি করতে হবে? 2020 সালেই বায়োস্ট অথরিটির কাছে একটা বাজেট সাবমিট করতে হবে যে 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের কি কি খরচ লাগতে পারে। তো মনে করেন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির জন্য আমি একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং দিলাম 40 লাখ টাকা। আমাদের 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের এই ল্যাবটা লাগবে, এটার খরচ হচ্ছে 40 লাখ টাকা। তারপর মনে করেন ট্রান্সপোর্ট ল্যাব লাগবে, এটার খরচ হচ্ছে ধরলাম 30 লাখ টাকা, আন্দাজে ধরলাম, আমি ঠিক মনে নাই কত টাকা লাগছিল। তো এরকম আমি বলে দিলাম যে 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট বাবদ তাইলে কত টাকা বাজেট লাগবে, 70 লাখ টাকার মতো হচ্ছে লাগবে বায়োস্টের 2021 সালের জন্য। ওকে, বায়োস্ট অথরিটি জানলো, জেনে টেনে তারা বললো ঠিক আছে, আমাদের ফান্ডে যথেষ্ট পরিমাণ টাকা আছে, 2021 সালে সিভিল ডিপার্টমেন্টের এই দুইটা ল্যাবরেটরি তৈরি করতে আমরা 70 লাখ টাকা দিতে পারবো, অসুবিধা নেই। যখন টাইম হবে তখন হচ্ছে আমাদেরকে অফিসিয়ালি ইনফর্ম করতে হবে বা আমাদেরকে জানাইতে হবে। ওকে ফাইন। তো আমরা হচ্ছে যখন টাইম হইলো তখন অফিসিয়ালি অথরিটিকে জানাইলাম যে আমাদের তো একটা ল্যাবরেটরি তৈরি করার কথা ছিল, একটা কমিটি তৈরি করে দেন বা একটা বোর্ড ফর্ম করেন। ঠিক আছে, একটা কমিটি বানায় দেন, আহ, যে কমিটি হচ্ছে আমাদের এই ল্যাবরেটরিটা তৈরির জন্য কাজ করবে। তো অ্যাডমিনিস্ট্রেশন যেটা করে সেটা হচ্ছে একটা কমিটি ফর্ম করে। এটাকে আপনি টেন্ডার ওপেনিং কমিটি ঠিক বলবো না, এটা হচ্ছে ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট কমিটি বলে। বা যদি মনে করেন অ্যাডমিশন হয়, অ্যাডমিশন টেস্ট হয়, তাহলে অ্যাডমিশন কমিটি বলে। তো আমার কাছে হচ্ছে ল্যাবরেটরি এস্টাবলিশমেন্টের কোনো কমিটির মানে ফরম্যাট এখন নাই। বাট লাস্ট যে অ্যাডমিশন কমিটিটা হয়েছে ওইটার একটা ফরম্যাট আছে, যে কিভাবে একটা কমিটি ফর্ম হয়। তো আমি আপনাদেরকে ওইটাই দেখাচ্ছি। সেম মানে একটা ল্যাবরেটরি তৈরি করার জন্য যে কমিটি হয়, একটা অ্যাডমিশন টেস্টের জন্য কমিটি মানে একই রকম ভাবেই ফর্ম করে বা জিনিসটা একইভাবে একটা লেটার সার্কুলেট করে। তো আমি একটা যদি ছবি দেখাই, এই যে
আমার স্ক্রিনে একটা ছবি দেখতেছেন এখন? জি স্যার। এই ছবিটা একটু খেয়াল করেন যে আহ, এটা একটা বোর্ড ফরমেশন কমিটি, যে বোর্ড অফ ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার ফর অ্যাডমিশন টেস্ট স্প্রিং 2019। ঠিক আছে, এই যে আমাদের অ্যাডমিশন টেস্ট চলে আসছে স্প্রিং 2021, সরি 19 বলে ফেলছি ভুলে। এটার জন্য একটা কমিটি ফর্ম করছে, কারা কারা দায়িত্বে আছে। তো এখানে কিছু রেফারেন্স দিতে হয় যে কমিটিটা কোন রেফারেন্সে ফর্ম করা হয়েছে। বায়োস্ট একাডেমিক গাইডলাইন, আমাদের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনে বলা আছে যে এরকম যখন কোন অ্যাডমিশন টেস্ট হবে আমাদেরকে কমিটি ফর্ম করে কাজ করতে হবে। ঠিক আছে, তো টু প্ল্যান, অর্গানাইজ এন্ড কন্ডাক্ট অ্যাডমিশন টেস্ট স্প্রিং 2021 এ বোর্ড অফ ফ্যাকাল্টিজ এন্ড অফিসার্স ইজ ফর্মেড আন্ডার। তো এখানে একজন প্রেসিডেন্ট থাকে। তো বিবিএ ডিপার্টমেন্টের যে তহিদুর রহমান স্যার, উনি হচ্ছে প্রেসিডেন্ট। আর এখানে বাকি সবাই যারা আছে সবাই মেম্বার, এখানে আমিও মেম্বার। ঠিক আছে, তো আমরা সবাই হচ্ছে বিভিন্ন মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ আছে, যেন আমি আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি, বা আমার ডিপার্টমেন্টের ভালো কিসে হবে, বা আমার ডিপার্টমেন্ট যেন পিছায় না পড়ে, এই জিনিসগুলো যেন আমি এনশিওর করতে পারি। তো ওকে, একটা কমিটি ফর্ম হইলো বা একটা বোর্ড ফর্ম হইলো। এখন এই কমিটির দায়িত্ব হচ্ছে সবগুলা কাজ করা। তো এইটা তো আমি দেখাচ্ছি হচ্ছে অ্যাডমিশন কমিটির জন্য, বাট এইটা মনে করেন যে এনভায়রনমেন্টাল ল্যাব তৈরি করবে, বায়োস এনভায়রনমেন্টাল ল্যাবের জন্য এরকম একটা কমিটি হইলো। ওই কমিটিতে একজন প্রেসিডেন্ট থাকবে আর বাকি আরো 2-3 জন থাকবে, সবাই হচ্ছে মেম্বার। ঠিক আছে, ওকে, ফর্ম হয়ে গেল। দেখেন এখানে দেখবেন যে অ্যাকশন বলে একটা কথা আছে আর ইনফরমেশন বলে একটা কথা আছে। মানে এটা হচ্ছে রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রার স্যার হচ্ছে চিঠিটা দিছে আমাদেরকে, বা রেজিস্ট্রার স্যার হচ্ছে একটা কমিটি করে দিছে। এখন এই চিঠিটা পাওয়ার পরে অ্যাকশন মানে দায়িত্ব বা পদক্ষেপ যারা যারা নিবে, বা যাদের আসলে ব্যাপারটাতে কনসার্ন আছে, তারা হচ্ছে সব অ্যাকশনে, মানে এরা হচ্ছে দায়িত্বগুলো সরাসরি পালন করবে। আর ইনফরমেশন হচ্ছে অল ডিপার্টমেন্ট, মানে আমি যে সিভিল ডিপার্টমেন্ট থেকে এই দায়িত্বটা পালন করতেছি, এটা তো আমার ডিপার্টমেন্টের হেড বা আমার ডিপার্টমেন্টের অন্যান্য ফ্যাকাল্টিদের জানতে হবে। অল অফিসেস, বাইশটা তো অনেকগুলা অফিস আছে, ভিসি স্যারের অফিস আছে, রেজিস্ট্রার স্যারের অফিস আছে, ট্রেজারার ব্রাঞ্চ আছে, তারপর হচ্ছে লাইব্রেরি আছে, তারপর হচ্ছে আম, এই তো মোটামুটি আর ফ্যাকাল্টি, বিভিন্ন ফ্যাকাল্টি গুলো আছে। তো সবার তো জানতে হবে আসলে যে কোন ডিপার্টমেন্ট থেকে কে আসলে অ্যাডমিশনের দায়িত্বে আছে। তো এদের আসলে তেমন কোনো ফাংশন নাই, বাট এরা হচ্ছে ইনফরমেশন, মানে এদের কাছেও এই লেটারটা যাবে, এরা জানবে যে এই উপরে যারা আছে এরা হচ্ছে অ্যাডমিশন কমিটিতে এবার আছে, এবং অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কিছু শেয়ার করতে হয় বা কোনো কিছু ইনফরমেশন জানতে হয়, বা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো ডিসিশন নিতে হয়, তাহলে আমার ডিপার্টমেন্ট ফার্স্টে আমাকে বলবে, আমি হচ্ছে এই কমিটি মেম্বারদেরকে বলবো, বাট যে প্রেসিডেন্ট আছে তহিদুর রহমান স্যার, স্যারকে বলবো। তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে আছে কমিটিতে। ঠিক আছে, এটা মনে করেন যে এটা তো অ্যাডমিশন কমিটি ফর্ম করছে, এটা অ্যাডমিশনের চিঠিটা আমি পাইলাম আজকে, জন্য এটা দেখাচ্ছি। বাট মনে করেন এনভায়রনমেন্টাল ল্যাবের জন্য একটা সেম চিঠি তৈরি করবে। ওই চিঠির মধ্যে যারা যারা দায়িত্বে থাকবে তারা থাকবে অ্যাকশনে, আর ইনফরমেশনে থাকবে মনে করেন ট্রেজারার ব্রাঞ্চ, তারপর অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে তারা থাকবে ইনফরমেশন। এই একটা কমিটি ফর্ম হয়ে গেল। এখন এই কমিটির প্রথম কাজ কি? এই কমিটির প্রথম কাজ হচ্ছে একটা বোর্ড প্রসিডিং করা। ঠিক আছে, যখন টাইম হবে একটা বোর্ড প্রসিডিং করতে হবে কমিটিকে। বোর্ড প্রসিডিংটা করে বায়োস্টকে বুঝাইতে হবে যে আমাদের সময় হয়ে গেছে, আমাদের হচ্ছে এখন তাড়াতাড়ি স্টেপ নিতে হবে, আমাদের একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের নেক্সট সেমিস্টার স্টুডেন্টরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবটা করবে। আমরা যদি এখনই কাজ শুরু না করি আমরা টাইম মতো শেষ করতে পারবো না। আর আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে এই ইকুইপমেন্ট লাগবে, এবং ইকুইপমেন্ট গুলা মানে এই ইকুইপমেন্ট এতগুলা লাগবে, এইটা এতগুলা লাগবে, এরকম একটা লিস্ট আমরা অথরিটি বরাবর সাবমিট করি। তো আমাদের তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বোর্ড প্রসিডিং 1 সাবমিট, মানে প্রথম বোর্ড প্রসিডিংটা রেডি করা। আমার স্ক্রিনে কি এখন একটা পিডিএফ দেখতেছেন? জি দেখতেছেন স্যার। সবাই? দেখেন, এই বোর্ড প্রসিডিংটা আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির বোর্ড প্রসিডিং না। আমি ওটা খুঁজে পাই নাই। মানে আমি জাস্ট এক একটা ল্যাব থেকে এক একটা ডকুমেন্ট পাইছি, তো আপনাদেরকে যে সিরিয়ালি ব্যাপারটা দেখাচ্ছি আর কি। তো ধরে নেন এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে সলিড মেকানিক্স ল্যাবের আমাদের বোর্ড প্রসিডিং। বাট ধরে নেন এটা হচ্ছে ওই একই কথা, একটা ল্যাবের দেখাইলেই তো হইলো, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের বোর্ড প্রসিডিং ধরে নেন। ঠিক আছে, তো ওই যে একটা কমিটি ফর্ম করছে, একটা চিঠি দিচ্ছে না আমাদেরকে কমিটি ফর্ম করে, যে কমিটি মেম্বারদের সবার নাম আছে, ওই চিঠির রেফারেন্সটা হচ্ছে এখানে আসছে, যে বায়োস লেটার নং সামথিং সামথিং বোর্ড কমিটি ডেটেড, মানে এত তারিখ একটা কমিটি ফর্ম করা হয়েছিল। ওই রেফারেন্সে আমরা হচ্ছে এই কমিটি মেম্বাররাই হচ্ছে এই বোর্ড প্রসিডিংটা করলাম আর কি। তো এখানে দেখেন একটু জাস্ট পড়ি, মানে হয়তো বোরিং লাগবে, তারপর একটু পড়লে বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়। Pursuant to the instruction, the board proceeded to carry out an assessment on requirement of equipment to be placed in solid mechanics laboratory for the Department of Civil Engineering and Bios.
মানে সলিড মেকানিক্স ল্যাবরেটরির জন্য আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে আমরা তার একটা লিস্ট সাবমিট করতেছি, ঠিক আছে। With a view to assess the requirement of equipment, the board has attempted to study the availability of the equipment in the SML lab of the universities. মানে আমরা যেটা করছিলাম, আমাদের সলিড মেকানিক্স ল্যাবটা তৈরি করতে কি কি ইকুইপমেন্ট কিনতে হবে এটা ইভালুয়েট বা এটা বোঝার জন্য আমরা অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, অন্যান্য যে প্রাইভেট ইউনিভার্সিটি বা বুয়েট, মানে আমরা মোটামুটি তাদের কাছ থেকে ধারণা নিয়েছি যে একটা সলিড মেকানিক্স ল্যাবরেটরি তৈরি করতে আমাদের কি কি ইকুইপমেন্ট কিনতে হবে। The board has also taken opinions of expert on this subject. বুয়েটের একজন স্যার হচ্ছে আমাদেরকে আইডিয়া দিছিল যে তোমরা এই এই জিনিসগুলো আপাতত কিনে তোমাদের সলিড মেকানিক্স ল্যাবটা এস্টাবলিশ করে ফেলতে পারো। The expert member of the committee have also applied their knowledge and experience of their academic involvement in the universities. মানে আমরা আগে যে যে ইউনিভার্সিটিতে ছিলাম বা পড়ালেখা করে আসছি, আমরা কি দেখে আসছি, আমরা ওই আইডিয়া গুলো বলছি যে আমার ইউনিভার্সিটিতে আমি দেখছি যে এরকম একটা ইউটিএম মেশিন ছিল, এরকম একটা রড কাটার ছিল। তো এগুলা বিভিন্ন জন বিভিন্ন আইডিয়া দিছে, সবকিছু মিলায় অ্যাকর্ডিংলি দ্য বোর্ড অফ ওপাইন্স মানে হচ্ছে অপিনিয়ন দিছে আর কি, টু ইনস্টল পারচেজ দ্য ফলোইং ইকুইপমেন্ট ফর দ্য সলিড মেকানিক্স ল্যাব। মানে এরপর যে কমিটিটা করা হয়েছিল বা যে বোর্ডটা করা হয়েছিল, ওই বোর্ড হচ্ছে সিদ্ধান্ত নিছে যে নিচের যে ইকুইপমেন্ট গুলার কথা আমরা বলছি, এই ইকুইপমেন্ট গুলো হচ্ছে বায়োস্টের সলিড মেকানিক্স ল্যাবরেটরি তৈরি করতে হইলে কিনতে হবে, ঠিক আছে। তো আমাদের সলিড মেকানিক্স ল্যাবরেটরিতে প্রথমে একদম মানে কম ইকুইপমেন্ট ছিল, আমরা জাস্ট এই দুইটা বা আমরা একটা ইকুইপমেন্টই কিনছিলাম, যে ওই ইউটিএম মেশিনটা কিনছিলাম। পরে হচ্ছে বেন্ডিং টেস্ট অ্যাপারেটাস, শিয়ার টেস্ট অ্যাপারেটাস, টরশন টেস্ট অ্যাপারেটাস, এগুলো পরে আবার আলাদা করে কেনা হয়েছে। আপনারা যখন ল্যাব করছেন তখন কি শুধু ইউটিএম মেশিন ছিল না? জি স্যার। বাট আপনাদের পরে হচ্ছে এই রিসেন্টলি 1-1.5 বছর আগে হচ্ছে আরো 4-5টা, মানে মোটামুটি এখন সলিড মেকানিক্স ল্যাবে সব ইকুইপমেন্ট আছে। বাট আমরা যখন প্রথমে ল্যাবটা তৈরি করছিলাম, আমরা জাস্ট এই একটা ইকুইপমেন্টই কিনছিলাম। বেন্ডিং টেস্ট অ্যাপারেটাস আমরা কিনি নাই। রড কাটার ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে, রড কাটার ছিল, এটাও আমরা কিনি নাই। আর এটা তো ইনস্টলেশন এন্ড ট্রেনিং, মানে কিভাবে মেশিনটা হচ্ছে সেট করবে, মেশিনটা কিভাবে অপারেট করবে আমাদেরকে শিখাইতে হবে, এই ব্যাপারে কিছু কথাবার্তা বলা ছিল আর কি। ঠিক আছে, তো আমরা বললাম আমাদের এই জিনিসগুলো লাগবে। এটা বলার পরে হচ্ছে তারপর দেখেন যে আরো কিছু কথাবার্তা এখানে আছে। আমরা বললাম যে আমাদের এই জিনিসগুলো কিনতে হবে। আফটার নেসেসারি, একটু দাঁড়ান, একটু মুছে ফেলি। দেখেন যে আফটার নেসেসারি কনসালটেশন উইথ দ্য ভেরিয়াস এক্সপার্ট অফ বিএমএ, আমরা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এখন রান হয়। এখন লং কোর্সেই দেখবেন যে ইঞ্জিনিয়াররা ভর্তি হয়, তারা হচ্ছে আর্মি ট্রেনিং এর পাশাপাশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও পড়ে। ওদের অনেক কষ্ট করতে হয়, মানে ওদের সম্ভবত ডিউরেশনটা 4 বছরই। 4 বছরের লং কোর্সের জন্য একটা অফিসার যেরকম কষ্ট করতে হয়, ওরা তো ওইটা করেই, পাশাপাশি হচ্ছে আবার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করে। চিন্তা করেন মানে কি পরিমাণ কষ্ট, সারাদিন ট্রেনিং করে ক্লাস টাস করে আবার রাত্রেবেলা গিয়ে নিজের পড়াশোনা, যাই জানি না আসলে এত কষ্ট কেমনে করে। তো ওই বিএমএ তে যে ল্যাবরেটরিতে যেই মানে এক্সপার্টরা আছে, ওনারা আমাদেরকে আইডিয়া দিছিল। তারপর আমরা ইউআইটিএস এর সাথে একটু কথাবার্তা বলছিলাম, তাদের কি কি ইকুইপমেন্ট আছে বা আমাদের মানে মেশিনটা যে আমরা কিনবো মেশিনটার ক্যাপাসিটি কেমন হওয়া উচিত। তো মোটামুটি আমাদেরকে যে আইডিয়া দিছিল তার উপর ভিত্তি করে আমরা বলছি যে আমাদের একটা ইউটিএম মেশিন কিনতে হবে। ইউটিএম মেশিনটার স্পেসিফিকেশন হচ্ছে মোটামুটি এরকম হইতে হবে, যেটা মানে যেহেতু আমরা ইনিশিয়াল অবস্থায় আছি, আমরা আপাতত চায়নারটাই কিনি। আমাদের মেশিনের মডেল, তারপর টেস্টিং, পাওয়ার টাওয়ার, হাবিজাবি, এই জিনিসগুলো আমরা বলে দিছিলাম। এটা আমরা বায়োস্টকে বলছি, এটা কিন্তু এখনো কোনো সাপ্লায়ারের সাথে আমরা কথা বলি নাই। তো আমরা বললাম যে আমাদের এই অবস্থা হবে, বেন্ডিং টেস্ট অ্যাপারেটাস আমাদের লাগবে, এটা বাংলাদেশে মানে পাওয়া যায়, এটা বাংলা মেড ইন বাংলাদেশ। পরবর্তীতে এটাও আমরা কিনি নাই, এটা আমরা পরবর্তীতে কিনি নাই, কারণ ওই ইউটিএম মেশিন দিয়ে বেন্ডিং টেস্ট করা যায়, তো আমরা এটার পরে কিনি নাই। তো যাই হোক, তো এই আমরা বায়োস্টকে বুঝাইলাম যে আমাদের এই ইকুইপমেন্ট গুলা কিনতে হবে। তারপর হচ্ছে দেখেন ফাইনালি আমরা আহ কি চলে আসলো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে। দেখেন ফাইনালি হচ্ছে দেখেন যে আফটার অ্যাসেসিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্ট এন্ড দেয়ার টেকনিক্যাল স্পেসিফিকেশন, দ্য বোর্ড প্রসিডেড টু ইনভাইট টেন্ডার্স ফ্রম দ্য ইন্টারেস্টেড বিডার্স। মানে হচ্ছে সবকিছু দেখার পরে এই রিকোয়ারমেন্ট আমাদের যে আসলেই জিনিসগুলো কিনতে হবে, এগুলো বোঝার পরে এই যে বোর্ড বা যে কমিটিটা করা হয়েছে, কমিটি সিদ্ধান্ত নিচ্ছে আমরা যারা আগ্রহী সাপ্লায়ার আছে বা টেন্ডারার আছে, তাদের কাছ থেকে আমরা মানে টেন্ডার চাবো বা তাদেরকে টেন্ডার সাবমিট করতে বলবো। দিস উইল অলসো বি সার্কুলেটেড অন দ্য ওয়েবসাইট, মানে আমরা আমাদের টেন্ডার বিজ্ঞাপনটা হচ্ছে ওয়েবসাইটেও দিব। অন রিসিপ্ট অফ দ্য টেন্ডার্স দ্য সেম উইল বি সেন্ট টু দ্য টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন কমিটি। এবং টেন্ডার গুলা রিসিভ করার পরে
টেন্ডার গুলো হচ্ছে কার কাছে পাঠাই দিব? এই টেন্ডার ওপেনিং কমিটি এবং টেন্ডার ইভালুয়েশন কমিটির কাছে পাঠাই দিব। আপনারা টেন্ডার ওপেনিং কমিটি, টেন্ডার ইভালুয়েশন কমিটি টার্মগুলোর সাথে পরিচিত নাকি অপরিচিত? বলেন। এই কথাগুলো কি শুনছেন নাকি শুনেন নাই? অলরেডি পিপিআর এ দেখছেন না যে টেন্ডার ওপেনিং কমিটি কি জিনিস, টেন্ডার ইভালুয়েশন কমিটি কি জিনিস দেখছেন না? আচ্ছা, জি আমি স্যার। জানতাম না। আমি যখন মানে এগুলো করছি আমি এগুলো কিছু বুঝতাম না। আমি হচ্ছে আমাকে শিখাইছে, আমাকে রেজিস্ট্রার স্যার, আগের রেজিস্ট্রার স্যার, আগের ভিসি স্যার হচ্ছে ধরে ধরে জিনিসগুলো শিখাইছিল। যাই হোক, তো the requirement along with the technical specification is attached and as annexure A to the proceeding, মানে এই ডকুমেন্টের সাথে টেকনিক্যাল স্পেসিফিকেশন, আমরা কোন ইকুইপমেন্ট কিনবো, মডেল কি হবে না হবে, এটা একটা এক্সট্রা ডকুমেন্ট আমরা যোগ করে দিয়েছিলাম। যাই হোক, তো দেখেন যে এই মানে কমিটিটাতে মনে হয় আমি প্রেসিডেন্ট ছিলাম আর আরো দুজন মেম্বার ছিল। তো এই তো তিনজন একটা কমিটি ছিল। তো কমিটি সিদ্ধান্ত নিল যে পেপারে বিজ্ঞাপন দেওয়া হবে, ওয়েবসাইটে হচ্ছে আমরা টেন্ডার বিজ্ঞাপন দিব। এবং এরপর নিচে দেখেন আমরা সবাই তো সাইন করে দিলাম, আর নিচে পারমিশন দিবে কে? রেজিস্ট্রার স্যার, ভিসি স্যার হচ্ছে নিচে পারমিশন দিবে। যে কাউন্টার সাইন দেখতেছেন, এই কাউন্টার সাইন পার্টটা হচ্ছে প্রথমে রেজিস্ট্রার স্যার সাইন করে পারমিশন দিবে, রেজিস্ট্রার স্যার সাইন দেওয়ার পরে হচ্ছে ফাইনালি পারমিশন দিবে হচ্ছে ভিসি স্যার। এখানে যেটা করা হয় যে এখানে এরকম মনে করেন যে আমি সাইন করলাম, তারপরে ত্রিপলি ডিপার্টমেন্টের রাকিব স্যার সাইন করলো, তারপর আমাদের আগে যিনি লাইব্রেরিয়ান ছিলেন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আরমানুল সাহেব, উনি সাইন করলো। তারপর আমরা এখানে এই যে রেজিস্টার লিখে স্যারের কাছে নিয়ে যাব। স্যারের যদি কোনো কমেন্ট থাকে স্যার কমেন্টটা লিখবে যে তোমরা আরেকটু যাচাই বাছাই করো বা ওকে তোমরা পেপারে বিজ্ঞাপন দাও, দিয়ে স্যার সাইন করে দিল। দেন হচ্ছে ভিসি লিখে এটা হচ্ছে চলে যাবে ভিসি স্যারের কাছে। দেন ভিসি স্যারের যদি ফাইনাল কোনো কমেন্ট থাকে স্যার লিখে সাইন করে পারমিশন দিয়ে দিল। ওকে, মানে আমরা হচ্ছে এখন নাও গুড টু গো ফর দা মানে টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট হুইচ উইল বি পাবলিশড ইন পেপার। মানে পেপারে আমরা টেন্ডার বিজ্ঞাপন দিতে পারবো যেহেতু রেজিস্ট্রার স্যার ভিসি স্যার পারমিশন দিয়ে দিছে এবং মানে ওনারা আমাদের কনসার্ন দিয়ে দিছে। এখন হচ্ছে পেপারে আমরা একটা বিজ্ঞাপন দিব বা একটা টেন্ডার নোটিশ দিব। দেখেন যে এই টেন্ডার নোটিশটা আসলে মানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের না, এখানে হচ্ছে একসাথে 5টা ল্যাবের টেন্ডারের নোটিশ দেওয়া হয়েছিল 2016 সালের 22 ডিসেম্বর। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে সিভিলের সলিড মেকানিক্স ল্যাব, সিভিলের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব, ট্রিপলির পাওয়ার সিস্টেম এবং সিমুলেশন ল্যাব, সিএসসি নেটওয়ার্কিং ল্যাব, সিএসসি কম্পিউটার এবং ল্যাঙ্গুয়েজ ল্যাব, একসাথে 5টা ল্যাবের হচ্ছে সার্কুলার গেছিল পেপারে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই দুইটা, মানে আমাদের সিভিলের দুইটা ল্যাব ছিল আমাদের কনসার্ন। তো দেখেন যে এখানে একটা রেফারেন্স দেয়া আছে, তারিখ দেয়া আছে, দরপত্র বিজ্ঞপ্তি, এটাই পেপারে যা ছবু ছাপানো হয়েছে। তো বিএআইইউএসটির বিভিন্ন বিভাগের ল্যাব উপকরণ সমূহ ক্রয়ের জন্য দেশের স্বনামধন্য সরবরাহকারী, উৎপাদনকারী, আমদানিকারক প্রতিষ্ঠান সমূহের নিকট হতে শিডিউলে বর্ণিত শর্ত সাপেক্ষে সরবরাহের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হচ্ছে। শিডিউল মানে হচ্ছে আমি কোন ইকুইপমেন্টটা কিনবো, কয়টা কিনবো, ইকুইপমেন্টটা মেড ইন কোন দেশে আমি চাচ্ছি, তার একটা ডিটেইল লিস্ট দেয়া থাকে। আমি এই শিডিউলের কোনো স্যাম্পল পাই নাই, এটার হার্ড কপি হচ্ছে আমরা বিক্রি করি। তো আমাদের কাছ থেকে এই দেখেন প্রতি শিডিউলের মূল্য অফেরতযোগ্য টাকা 500 টাকা। আমরা হচ্ছে ওই বছর 500 টাকা করে আমাদের এই ল্যাবের শিডিউল গুলো বিক্রি করছিলাম, আমাদের কাছ থেকে সাপ্লায়াররা 500 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। উল্লেখিত ল্যাব উপকরণের ক্ষেত্রে এক বা একাধিক লটে নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী দরপত্র দাখিল করা যাবে। মানে মনে করেন আমি সিভিল ডিপার্টমেন্টের সলিড মেকানিক্স ল্যাবের জন্য 5টা ইকুইপমেন্ট কিনবো। এখন কেউ চাইলে একবারে 5টা ইকুইপমেন্টের দাম আমাকে সাবমিট করতে পারে বা টেন্ডার প্রপোজাল দিতে পারে, অথবা দেখা গেল দুইটা জিনিসের মানে প্রপোজাল একবারে দিল, বাকি তিনটার আলাদাভাবে আলাদা লটে দিল, এটাও করতে পারে, তার ইচ্ছা সে করতে পারে। বাট আমাদের কি মনে আছে আমরা পিপিআর এ পড়ছিলাম যে একটা কাজের জন্য একটার বেশি প্যাকেজ হওয়া ভালো না। বাট এরকম মানে যদি বড় কাজ হয় তাহলে অনেকগুলো লটে ভাগ করে ফেলতে পারি পুরো কাজটাকে। আমরা দেখছিলাম পিপিআর যখন পড়ছিলাম তখন ব্যাপারটা আসলে জানি না মনে আছে কিনা। দরপত্রের শিডিউল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে সংগ্রহ করা যাবে অথবা উক্ত শিডিউল গুলো অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে। শিডিউল জমা দেওয়ার প্রাককালে শিডিউল মূল্য ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে। মানে সে যদি আমার কাছ থেকে হার্ড কপি কিনে নিয়ে যায় তাহলে আমি মানে 500 টাকা সে ব্যাংকে জমা দিয়ে ব্যাংক ড্রাফটটা নিয়ে আসবে, আমাকে ব্যাংক ড্রাফটের কপিটা দিলেই হবে। আর অনলাইন থেকে যদি শিডিউলটা ডাউনলোড করে, এখন অনলাইনে নাই বোধহয়, আগে অনলাইনে আপলোড করা ছিল, শিডিউলটা আমি মানে খুঁজে পাইনি। তো ওই শিডিউল হচ্ছে ডাউনলোড করে সে যখন আমাদেরকে শিডিউলটা ফিল আপ করে সাবমিট করতে আসবে তখন জাস্ট ব্যাংকে 500 টাকা জমা দিয়ে ব্যাংক ড্রাফটের কপিটা নিয়ে আসলেই হবে। আগ্রহী প্রতিষ্ঠান সমূহ বিদ্যমান ক্রয় নীতির আলোকে শিডিউল প্রণীত, এখানে অনেক কিছু বলা আছে। দরপত্র জমাদানের তারিখ ও সময়,
মানে কত তারিখের মধ্যে জমা দিতে হবে, একটা ডেডলাইন বলা আছে যে 23শে ডিসেম্বর 2016 থেকে 5ই জানুয়ারি 2017 এর মধ্যে হচ্ছে টেন্ডার সাবমিট করতে হবে। দরপত্র খোলার সময় আমরা কবে এটা ওপেন করব? 8ই জানুয়ারি 2017। ঠিক আছে, আমরা এটা ওপেন করব। কোনো কারণ দর্শানো ছাড়াই অত্র দরপত্র সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মনে করেন যে আমরা টেন্ডার নিলাম, আমাদেরকে টেন্ডার সাবমিট করলো সবাই, বাট সবকিছু যাচাই বাছাই করার পরে আমার মনে হলো যে যারা মানে পার্টিসিপেট করছে তাদের কাউরে আমি কাজটা দিব না, কাউরে আমার পছন্দ হয়নি, তাইলে কি আমি সবাইকে রিজেক্ট করতে পারি? ঠিক আছে, তো এটাই বলা আছে যে কোনো কারণ দর্শানো ছাড়াই অত্র কর্তৃপক্ষ দরপত্র সম্পূর্ণ বা আংশিকভাবে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। বা মনে হইলে যে একজন আমাকে 5টা জিনিসের দাম দিছে, যে 1 নম্বর জিনিস সে আমার কাছ থেকে 5 লাখ টাকা চাইতেছে, তারপরেরটা 6 লাখ, তারপরটা 7 লাখ। আমার কাছে মনে হইলে আমি এতগুলা কিনবো না, তার কাছ থেকে আমি খালি 1 নম্বর জিনিসটাই কিনবো। সে 1 নম্বর জিনিসটার দামই সবচেয়ে কম চাইছে আমার কাছে, তো আমি তার কাছ থেকে 1 নম্বরটা কিনতে পারি, কারণ আমি আংশিকভাবে তার অফার বাতিল করতে পারি। আবার চাইলে একদম কিছুই না কিনতে পারি, সম্পূর্ণভাবেও তার অফার আমি বাতিল করে দিতে পারি। আচ্ছা, পেপার হচ্ছে তাইলে এই টেন্ডার নোটিশ গেল, আমরা বুঝলাম, ওকে ফাইন। এখন হচ্ছে দেখেন যে টেন্ডার নোটিশ যাওয়ার পরে আমাদের কাছ থেকে শিডিউল কিনে নিয়ে গেল। শিডিউল কিনে, আচ্ছা হ্যাঁ, শিডিউল কিনে নিয়ে গেল। শিডিউল কিনে শিডিউল ফিল আপ করে বিভিন্ন টেন্ডাররা হচ্ছে বক্সের মধ্যে এরকম এনভেলাপ সাবমিট করে গেল, এবং বলা আছে কত তারিখ এনভেলাপ খোলা হবে, এই যে 8ই জানুয়ারি এনভেলাপ খোলা হবে। ওকে ফাইন। এখন এনভেলপটা খুলবে কে? একটা ওপেনিং কমিটি থাকবে, যেই টেন্ডার ওপেনিং কমিটি হচ্ছে এই এনভেলপ গুলা খুলবে। তো দেখেন যে এখানে ওপেনিং কমিটি কি করতেছে। ওপেনিং কমিটি এখানে বিভিন্ন রেফারেন্স মানে আগের বিভিন্ন চিঠির রেফারেন্স দেওয়া লাগে, বাট মেইন জিনিসটা হচ্ছে দেখেন যে ওপেনিং কমিটি কি করলো। ওপেনিং কমিটি অল থ্রি ওয়ার প্রেজেন্ট হ্যাভিং অ্যাসেম্বলড, মানে 3টা কোম্পানি, এই যে জনতা সায়েন্টিফিক, তারপর হচ্ছে এবিসিও, আর হচ্ছে মনে হয় এসটিএস, মানে 3টা কোম্পানি। আমি সরি, আমি ভুল বলছি একটু, এ কে ভুইয়া এন্ড কর্পোরেশন, জনতা সায়েন্টিফিক, আরেকটা কোম্পানির নাম কি ছিল মনে নাই, দাঁড়ান, আরেকটা কোম্পানির নাম হচ্ছে সার্চ টেকনিক্যাল সিস্টেম, সার্চ। এই 3টা কোম্পানি হচ্ছে আমাদের কাছে ডকুমেন্ট জমা দিছিল। তো এই 3টা কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা ওই দিন উপস্থিত থাকতে হবে। মানে তারা যে টেন্ডার জমা দিছে এবং তাদের টেন্ডার যে আসলে আমি খুইলা দেখতেছি, এটা এনশিওর করা, কারণ তারা তো 500 টাকা খরচ করে এটা জমা দিছে, তাদের 500 টাকা তো একটা ভ্যালু আছে, তো তারাও এনশিওর করতে চায় যে তাদের টেন্ডারটা আসলে মানে ঠিক মতো সাবমিট হয়েছে এবং আমরা দেখছি। তো দেখেন তাদের প্যাকেট গুলা খোলার পরে টেন্ডার ওপেনিং কমিটি কিছু মানে জিনিসপত্র এরকম একটা লিস্টিং করলো, যে একে ভুইয়ার ঠিকানা হচ্ছে এটা, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা, তাদের টোটাল ডকুমেন্ট হচ্ছে 31 পেজে। ঠিক আছে, এখন মনে করেন আমি মাঝখান থেকে 2টা পেজ একে ভুইয়ার সাথে আমার শত্রুতা আছে, আমি গায়েব করে দিলাম। আমি 29 আমি লিখছি 31 পেজ, কিন্তু 29 পেজ হচ্ছে গিয়ে আছে এখানে, তাহলে অবশ্যই অথরিটি বুঝবে যেখানে কোনো একটা ঘাপলা আছে, মাঝখান থেকে 2টা পেজ গায়েব হয়ে গেছে। এই জন্য কার ডকুমেন্ট কত পেজ ছিল এগুলো এরকম এনলিস্টিং করলাম, যে জনতা সায়েন্টিফিক এতগুলা পেজ সাবমিট করছে, সার্চ এতগুলা পেজ সাবমিট করছে। টেন্ডার ওপেনিং কমিটি হচ্ছে এভাবে করে টেন্ডার গুলো ওপেন করলো। তারা কি পাইছে টাইছে জাস্ট এগুলো সর্টিং করলো আর কি। ঠিক আছে, এবং তারা যে টেন্ডার গুলো ওপেন করলো, টেন্ডার ওপেনিং ডকুমেন্টের সাথে তাদের যে ব্যাংক ড্রাফট গুলো, ওই ব্যাংক ড্রাফট গুলা বা পে অর্ডার, ব্যাংকের ওই পে অর্ডার গুলো অ্যাটাচ করা ছিল। তো তারা যদি কোনো অর্গানাইজেশন পে অর্ডার জমা না দেয়, তাইলে মনে করেন যে আমি লেখা রাখতাম যে এই ভদ্রলোক পে অর্ডার জমা দেয় নাই, তারপরেও যদি তার মানে ইকুইপমেন্ট আমি নিতাম বা তার সাথে আমি কাজ করতাম, তাহলে আমি তারে কি বলতাম যে ভাই আপনি তো হয়তো অর্ডারটা পাবেন, কিন্তু আপনি তো পে অর্ডার দেন নাই, আপনি আগে পে অর্ডারটা দিয়ে ফেলবেন। এখানে কে কিভাবে পে অর্ডার দিছে ওটাও লিখে আছে, যে একে ভুইয়া পে অর্ডার করছে, জনতা সায়েন্টিফিক পে অর্ডার করছে, সার্চ হচ্ছে গিয়া ক্যাশ টাকা দিছে, তারা হয়তো পে অর্ডার করতে ভুলে গেছিল, তারা হাতে হাতে 500 টাকা দিয়ে দিছে। বাট ক্যাশ টাকার আদান প্রদান অফিসিয়াল কাজে একদমই করা উচিত না, কারণ ক্যাশ টাকা আপনি নিবেন, আপনার কাছে রাখবেন, আপনি ভুলা যাবেন, আপনি অফিসকে এটা বুঝাই দিবেন না, বা বুঝাই দিলেও হচ্ছে যাকে দিচ্ছেন সে এটা কিভাবে মেনটেন করবে, অনেক ঝামেলা। তো অফিসিয়াল কাজে হচ্ছে টাকা পয়সার লেনদেন, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বা চেক, মানে ক্যাশ টাকা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইন ফিউচার যখন ভবিষ্যতে আপনারা কাজ করবেন। আচ্ছা, তারপর দেখেন যে এই তো মোটামুটি ওপেনিং কমিটিতে এখানে 3 জনের নাম আছে, তারা হচ্ছে ওপেন টোপেন করলো, শেষ, কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ওপেনিং কমিটির কাজ তো হয়ে গেল, এখন কার কাজ বলেন তো? আচ্ছা, ওপেনিং কমিটি হচ্ছে ওপেন করে কি পাইলো দেখেন। ওপেনিং কমিটি
মনে করেন যে তিনটা কোম্পানির নাম মানে টেন্ডার সাবমিট করছিল, একে ভুইয়া ছিল, সার্চ ছিল আর জনতা ছিল, ওই তিনটা কোম্পানির ডকুমেন্টের সফট কপি আমার কাছে নাই। আমার কাছে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবের জন্য বিসমিল্লা সায়েন্টিফিক আমাদেরকে যেই টেন্ডারটা সাবমিট করছিল ওইটার হচ্ছে একটা সফট কপি আছে, আমি ওইটাই দেখাচ্ছি। দেখেন ওদের টেন্ডারের ফার্স্ট হচ্ছে একটা কভার লেটার আছে। আমরা জানি যে একটা প্রপোজাল দিতে হইলে বা একটা টেন্ডার সাবমিট করতে হইলে শুরুতে একটা কি লাগবে, একটা কভার লেটার লাগবে বা একটা ট্রান্সমিটার লেটার লাগবে। তো তারা হচ্ছে বায়োস অথরিটি বরাবর বা সিভিল ডিপার্টমেন্ট বরাবর একটা কভার লেটার দিছে যে টু ডিপার্টমেন্ট অফ, একটু ভুল লিখছে, আমাদের তো আসলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব বইলা কিছু নাই, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং হবে আর কি, এটা একটু ভুল লিখছে, যাই হোক। তো এখানে তারা তাদের কথাবার্তা লিখছে এবং তারা তাদের টোটাল প্রাইসটা বলে দিচ্ছে যে তারা টোটাল সবগুলো ইকুইপমেন্টের জন্য 30,31,375 টাকা চাইছে আমাদের কাছে। ভালো কথা, তারা চাইতেই পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অনেক কিছু লেখা আছে যে আওয়ার কোটেশন শ্যাল রিমেইন ভ্যালিড, টেন্ডার ভ্যালিডিটি বা টেন্ডার এক্সপায়ারি পিরিয়ড বলে আমরা একটা জিনিস দেখছিলাম যে মানে এই টেন্ডারটা যতদিন ভ্যালিড থাকবে তার মধ্যে ওয়ার্ক অর্ডার দিতে হবে। যদি টেন্ডারের ভ্যালিডিটি বা এক্সপায়ারি পিরিয়ড শেষ হয়ে যায় তারপর ওয়ার্ক অর্ডার দিলে কিন্তু কোনো লাভ নেই। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা বলা আছে যে আমরা এটা করবো না ওটা করবো না কি কি, এগুলা আর এত পড়বো না, কারণ এটা যারা টেন্ডার সাবমিট করে তাদের কাজ এগুলা লিখা টিকা। এই কভার লেটার তারা দিল, কভার লেটার দেওয়া হচ্ছে, তাদের যে মেইন যে মানে এমডি বা চেয়ারম্যান বা প্রোপাইটার মালিক সে হচ্ছে সাইন করে দিল, শেষ। এটা গেল কভার লেটার। এবার হচ্ছে দেখেন তারা আমাদের কাছ থেকে এই ফর্মটা কিনে নিয়ে গেছিল যে আমাদের কোন ইকুইপমেন্ট কয়টা লাগবে, ডিজিটাল পিএইচ মিটার কোন দেশের আমি চাচ্ছি, কয়টা লাগবে, আমরা এতটুকু পর্যন্ত আমরা তাদেরকে দিয়ে দিছি। এই 5 নাম্বার আইটেম পর্যন্ত 1, 2, 3, 4, 5 এই 5টা কলামের একটা ফর্ম আমি তাদেরকে দিয়ে দিছি। তারা জাস্ট এই 6 নাম্বার আর 7 নাম্বার কলামটা ফিল আপ করে আমাদেরকে জমা দিচ্ছে। ঠিক আছে, যে ইউনিট প্রাইস কত, টোটাল প্রাইস কত, ইউনিট প্রাইস 68 টাকা, কিনবো 5টা তাহলে টোটাল প্রাইস 340 টাকা। এরকম করে করে প্রত্যেকটা আইটেমের মানে প্রাইস বসায় প্রত্যেকটা, এটা হচ্ছে তাদের কি ফিনান্সিয়াল অফারটা, তারা টোটাল কত টাকায় আমাকে এই জিনিসগুলো দিতে পারবে। তারা প্রত্যেকটা জিনিসের প্রাইস বসায় বসায় হচ্ছে আমাদেরকে এটা সাবমিট করলো। তো দেখেন যে এখানে ইনস্ট্রুমেন্ট ছিল 64 রকমের, না 71 রকমের ইনস্ট্রুমেন্ট ছিল আপনাদের এনভায়রনমেন্টাল ল্যাবে। আর লিস্ট অফ কেমিক্যাল হচ্ছে 30 বা 20 রকম, 30 রকমের কেমিক্যাল আছে। তো এই কেমিক্যাল প্লাস ইনস্ট্রুমেন্ট সবকিছু মিলায় টোটাল তাদের কোটেশন ছিল কত, 30,31,375 টাকা। ঠিক আছে, এই ছিল তাদের কোটেশন। আচ্ছা, এখন দেখেন যেটা হইলো, ঠিক আছে কোটেশন গেল। এরপর হচ্ছে তাদের আরো কিছু এডিশনাল ডকুমেন্ট, যে তারা যে আসলে এক্সপার্ট বা তাদের যে আসলে এইসব কাজে এক্সপেরিয়েন্স আছে, তারা আগে কোথায় কোথায়, তাদের ট্রেড লাইসেন্সের নাম্বার কত, তারপর তাদের দেখেন ট্রেড টেন্ডারার্স অথরাইজড রিপ্রেজেন্টেটিভ নাই, ট্রেড লাইসেন্সের নাম্বার এখানে বলা নাই অবশ্য। এখানে কি কি আছে একটু খেয়াল করি, দেখেন যে এখানে হচ্ছে তাদের আগে কোথায় কোথায় ল্যাবরেটরি ইকুইপমেন্ট সাপ্লাই দেওয়ার এক্সপেরিয়েন্স আছে বা তাদের কাছ থেকে কারা কারা কিনছে। তারা হচ্ছে কোথায় জানি লিখছে, এই যে দেখেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এমএস বিল্লাল এন্ড ব্রাদার্স, বিএসএমআরএইউ, রিভার রিসার্চ ইনস্টিটিউট, ইউনেস্কো, তারপরে এই হাবিজাবি, মানে কোথায় কোথায় আগে সাপ্লাই দিচ্ছে তার একটা লিস্ট দিচ্ছে। মানে এটা হচ্ছে তাদের প্রতি যেন আমাদের একটা বিশ্বস্ততা জন্মায়, আমরা যেন বিশ্বাস করতে পারি যে না তারা আসলে ভালো, তাদের কাছ থেকে ইকুইপমেন্ট অনেক ভালো ভালো জায়গা নিচে আসবে। তারপর তাদের যে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তারা যে বাইরে থেকে অর্ডার দিয়ে মেশিন গুলো আনবে, আমি তো তারা কোনো টাকা দিব না, সে আগে মেশিনটা আনার পর আমি টাকা দিব। তো দেখেন যে সে একটা ব্যাংক গ্যারেন্টি দেখাইছে, তার ব্যাংকে 2 কোটি টাকা আছে, ঠিক আছে, লিকুইড মানি। এই তো আমি ব্যাংক গ্যারেন্টিও দেখলাম যে সে যথেষ্ট পরিমাণে সলভেন্ট, ইনভেস্ট করার জন্য ইকুইপমেন্ট গুলো বাইরে থেকে আনতে পারবে। সে একটা টেকনিক্যাল অফারও দিল, একটা ফাইন্যান্সিয়াল অফারও দিল, যেখানে কস্টিং গুলো বলা আছে, একটা কভার লেটারও দিছে। ওকে, এই গেল একটা প্রপোজাল। এখন প্রপোজাল তো শুধু বিসমিল্লাহ দেয় নাই, প্রপোজাল তো আরেকটা কোম্পানি দিছে। তো অক্টাগন নামে মনে করেন আরেকটা কোম্পানি আমাদেরকে আরেকটা প্রপোজাল দিছে। অক্টাগনের প্রপোজালে দেখেন যে এখানে কোনো কভার লেটার নাই, এখানে কোনো এক্সপেরিয়েন্স কোথায় কোথায় দিছে না দিছে এগুলা ছিল হয়তো, মানে হার্ড কপিতে হয়তো ছিল, সফট কপি আমাকে যখন পাঠাইছে তখন হয়তো নাই। ঠিক আছে, আমি জাস্ট কম্পেয়ার করে, মানে ভাইবেন না যে অক্টাগন খারাপ কোম্পানি, ঠিক আছে, অক্টাগনের কাছ থেকেও আমরা অনেক কিছু কিনছি, বিসমিল্লার কাছ থেকেও আমরা অনেক কিছু কিনছি। আমাদের ফ্লুইড মেকানিক্স ল্যাবরেটরি পুরোটা হচ্ছে এই অক্টাগন থেকে নেয়া, আর এনভায়রনমেন্টাল ল্যাবের বেশিরভাগ জিনিস হচ্ছে বিসমিল্লাহ সায়েন্টিফিক থেকে নেয়া। জাস্ট কম্পেয়ার করে দেখাচ্ছি আর কি। অক্টাগন দেখেন যে টোটাল তারা কিন্তু সবগুলো আইটেমের জন্য কোটেশন দেয়নি, তারা হচ্ছে
71টার মধ্যে ইনস্ট্রুমেন্ট 13টার জন্য কোটেশন দিছে, আর কেমিক্যাল 30টার মধ্যে মাত্র 4টার জন্য কোটেশন দিছে। এই এত কম জিনিসের জিনিসের জন্যই তারা চাইছে কত, 20,0840 840 টাকা, 845 টাকা চাইছে, অনেক বেশি চাই ফেলছে। মানে সব ইকুইপমেন্টও নাই, যেখানে 71টা ইনস্ট্রুমেন্ট ছিল আর 30টা কেমিক্যাল ছিল, সেখানে তারা মাত্র 13টা ইনস্ট্রুমেন্টের দাম কোটেশন দিছে, আর হচ্ছে কেমিক্যাল দিছে 4টা, তাতেই তাদের 20 লাখ টাকা লাগবে, অনেক বেশি টাকা চাইছে। এখন আমি বুঝতেছি না আসলে কম্পেয়ার করলে কি হয়, যে কম্পেয়ার করলে কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের প্রোডাক্ট বিসমিল্লাহ কম চাইছে নাকি অক্টাগন কম চাইছে, কারণ অক্টাগন তো ফুল টেন্ডার সাবমিট করে নাই, তাদের টেন্ডারটা আসলে ইনকমপ্লিট, তারা সবগুলো আইটেম টাচ করে নাই। আচ্ছা, আমি জাস্ট তাহলে যেগুলো একটু বড় বড় দাম, মনে করেন এই যে কোয়াগুলেশন ডিভাইস উইথ স্টিরার, এটা চাইছে তারা 4,50,000 টাকা। আমাদের কাছে বিসমিল্লাহ কত চাইছিল দেখি, বিসমিল্লাহ চাইছিল সম্ভবত 3,50,000 কোয়াগুলেশন ডিভাইস উইথ স্টিরার। এই যে দেখেন, কোয়াগুলেশন ডিভাইস উইথ স্টিরার বিসমিল্লাহ চাইছে 3,50,000, এবং বিসমিল্লাহ দিবে কোনটা, মেড ইন ইতালি দিবে, আর অক্টাগন দিবে কোনটা, অক্টাগন দিবে ইউএসএ বা ইতালি, ওই একই কথা। তার মানে বুঝতেছেন যে একই জিনিস, একই প্রোডাক্ট, মেড ইন মানে ম্যানুফ্যাকচারিং কান্ট্রিও সেম, তারা আমাদের কাছ থেকে 1 লাখ টাকা বেশি চাইছে। তারপরে আরেকটা এরকম মানে যেটার দাম বেশি, ওটা একটু দেখি, মনে করেন ডিজিটাল পিএইচ মিটার, ঠিক আছে, ডিজিটাল পিএইচ মিটার, এটার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি কোন দেশ, এটার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে মনে করেন ইউএসএ। ওরা ইউএস এর পিএইচ মিটার দিবে, ওরা দাম চাইছে কত লাখ টাকা, 4 লাখ টাকা দাম চাইছে। আর বিসমিল্লাহ দাম চাইছে কত লাখ টাকা, বিসমিল্লাহ হচ্ছে ডিজিটাল পিএইচ মিটারের দাম চাইছে, দেখেন, বিসমিল্লাহ ডিজিটাল পিএইচ মিটার মেড ইন ইউএসএ দিবে, চাইছে 1,80,000 টাকা। তো এই দুইটা দেখে আমি বুঝতেছি যে যদি অক্টাগন এই 71টা আইটেম প্লাস 30টা কেমিক্যাল সবগুলোর জন্যই কোটেশন দিত, তাদের টোটাল কস্টিং দেখা যেত 50 লাখ টাকা ছাড়া গেছে, এবভ 50 লাখ চলে গেছে। তো বিসমিল্লাহ মোটামুটি রিজনেবল প্রাইস দিছে। তো এখন হচ্ছে আমি কম্পেয়ার করে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ কাজটা পাইতে পারে। ওপেনিং কমিটি তো টেন্ডার খুলা দিল, ইভালুয়েশন কমিটি হচ্ছে ইভালুয়েশন করলো, যে দেখলো টেকলো যে ঠিক আছে অক্টাগন আর বিসমিল্লাহর মধ্যে হচ্ছে বিসমিল্লাহ বেটার। এখন ইভালুয়েশন কমিটি একটা বোর্ড প্রসিডিং করবে অথরিটিকে এটা জানানোর জন্য যে এমং বিসমিল্লাহ সাইন্টিফিক এবং অক্টাগন, বিসমিল্লাহ ইজ দ্য বেটার টেন্ডারার, ঠিক আছে। তো আরেকটা বোর্ড প্রসিডিং হবে এখন, যেটার মধ্যে হচ্ছে আপনার মানে ইভালুয়েশন কমিটি সিলেক্ট করবে যে কাজটা আসলে কাকে দিবে। আচ্ছা, তো মনে করেন যে বোর্ড প্রসিডিং ফর ইভালুয়েশন অফ টেন্ডারার্স ফর পারচেজ প্রকিউরমেন্ট অফ আইটেম ফর। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার এই মানে দুইটা কোম্পানি তো স্যার মানে একটা নির্দিষ্ট প্রাইস দিছে, এর আগে কি স্যার মার্কেটে যাচাই বাছাই করা হয় না? দুইটা মানে এমন হইতো যে মানে মার্কেটের থেকে, মার্কেট প্রাইস থেকে অনেক বেশি দুইটা কোম্পানি চাইছে, তখন কি করতাম? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে এখন যদি এই দুইটা কোম্পানি মনে করেন প্ল্যান করে আসছে, দুইটা কোম্পানির দুজন যুক্তি করে আসছে আমাদের সাথে, আমাদেরকে ঠকাবে, ঠিক আছে। এখন তাইলে আমি যদি মানে মার্কেট যাচাই বাছাই না করি, আমার ঠকার চান্স আছে না, আছে নাকি নাই? জি স্যার, আছে স্যার। জি স্যার। মনে করেন যে ইউটিএম মেশিনের দাম বাজারে হচ্ছে 10 লাখ টাকা, এই বিসমিল্লাহ আর অক্টাগন দুইজন প্ল্যান করে আসছে, বিসমিল্লাহ দিবে 18 লাখ, অক্টাগন দিবে 20 লাখ। তো আলটিমেটলি আমি যখন দেখবো বিসমিল্লাহ 18 লাখ টাকা চাইছে, আমি তো 18 লাখ টাকা দিয়ে বিসমিল্লাহ থেকে কিনা ফেলবো, আমার লস না? আমার জি তো স্যার। লস। জি স্যার। আমি যেটা করতে পারি, ওয়েবসাইটে বিভিন্ন এরকম বাইরের দেশ থেকে ইকুইপমেন্ট আনা যায়, বা ইন্ডিয়ান বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে আপনার এরকম ইনস্ট্রুমেন্ট গুলার লিস্ট থাকে, মানে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট, আপনি অনলাইনে এখন সবকিছু অ্যাভেলেবেল। এখন আপনার কাছে তো পারচেজ লাইসেন্স নাই, আপনার কাছে তো ট্রেড লাইসেন্স নাই, আপনি যে চায়না থেকে ইম্পোর্ট করবেন মেশিন, আপনি কি আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি হয়তো আনতে পারবেন, যেমন এই যে বিসমিল্লাহ বা অক্টাগন, ওদের কাছে হয়তো লাইসেন্স আছে, ওরা আনতে পারে। বাট আমি তো ব্যবসা করি না, আমি তো আনতে পারবো না, আমার তো ওই ট্রেড লাইসেন্স নাই, যার জন্য আমাকে ডিপেন্ড করতে হচ্ছে বিসমিল্লাহর উপরে। But আমি তো এটা করতে পারি যে আমি যদি আনতে পারতাম তাহলে আমার কত কস্টিং পড়তো, আমি তো মানে ওয়েবসাইট ঘাটাঘাটি করে একটু মিলাই দেখতে পারি কত ডলার খরচ। আমি না হয় ট্রান্সপোর্টেশন, এই যে আমি জাহাজে করে আনবো, এই খরচ বাদ দিলাম, মানে ওই খরচ ধরলাম আমি, আরো হয়তো আমার 1 লাখ মানে ম্যাক্সিমাম হয়তো 1 লাখ টাকা লাগতে পারে জাহাজে করে আনলাম, আমি শিওর না কত লাখ টাকা লাগে, কারণ আমি কখনো আনি নেই কিছু, ধরে নিলাম আর কি। তো
একটা কাছাকাছি তো আমি বুঝতে পারবো যে আসলে কত বেশি যাচ্ছে বা অস্বাভাবিক বেশি যাচ্ছে কিনা। ঠিক আছে, এইভাবে একটু আইডিয়া যাচাই বাছাই করতে হবে। প্লাস ফিল্ডে গিয়ে বা মার্কেটে গিয়েও যেগুলো ছোট জিনিস, মনে করেন টেস্ট টিউব, বুরেট, পিপেট, তারপরে ছোটখাটো কেমিক্যাল যেগুলো আছে এগুলা মানে অন সাইটে গিয়েও বা এরকম বিভিন্ন অনলাইন থেকে আপনি নাম্বার কালেক্ট করেও ফোন দিয়ে দেখতে পারেন আসলে প্রাইস গুলা কি অতিরিক্ত বেশি নাকি অতিরিক্ত কম নাকি মোটামুটি মানে স্বাভাবিক প্রাইসে দিছে, যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, এখন মনে করেন যে ইভালুয়েশন কমিটি হচ্ছে ইভালুয়েট করলো যে মানে কোনটা ভালো। এই বোর্ড প্রসিডিংটাতে আবার ওই মানে এটা বিসমিল্লাহ আর অক্টাগনেরটা পাই নাই, এখানে হচ্ছে আমি আরো 3টা কোম্পানি ইভালুয়েট করে আপনার একটা দেখেন টেকনিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল ইভালুয়েশন, মানে আমাকে টেকনিক্যাল দিকও চিন্তা করতে হবে, ফাইন্যান্সিয়াল দিকও চিন্তা করতে হবে। দ্য কমিটি হ্যাজ স্টাডিড এন্ড স্ক্রুটিনাইজড দ্য টেকনিক্যাল স্পেসিফিকেশন অফ দ্য অফার্ড ইকুইপমেন্ট as against the given specification and the comparative statement, মানে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেওয়া লাগে, কম্পারিজন দেখাইতে হয় যে অমুক এত টাকা দিছে তমুক এত টাকা দিছে। তো দেখেন যে টেকনিক্যাল ইভালুয়েশন প্রায়োরিটি, মানে এখন আমি টাকার কথা চিন্তা করতেছি না, আমি এখন টেকনিক্যালি কে আমাকে ভালো অফার দিছে। আমি যদি এটা কনসিডার করি, আমার কাছে মনে হয়েছে যে মানে সিরিয়ালি আমি সাজাইছি, আমার কাছে একে ভুইয়াকে ফার্স্ট মনে হয়েছে, সার্চকে সেকেন্ড মনে হয়েছে, আর জনতা সাইন্টিফিককে আমার কাছে থার্ড মনে হয়েছে। আমি বললাম মানে এটা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল দিকগুলা চিন্তা করলে। এরপর দেখেন আমি যদি টেকনিক্যাল দিকগুলোর পরে যদি ফাইন্যান্সিয়াল দিকগুলো চিন্তা করি, এই যে দেখেন ফাইন্যান্সিয়াল অফার ইনফরমেশন, সবচাইতে কম টাকা চাইছে কে? একে ভুইয়া 12,30,030 টাকা। সবচাইতে বেশি চাইছে কে? সার্স 30,49,300 টাকা, তারে আমি থার্ড পজিশনে রাখছি। আর সবচাইতে কম চাইছে কে? জনতা সাইন্টিফিক, সে হচ্ছে সেকেন্ড পজিশনে। মানে টেকনিক্যাল দিক চিন্তা করলে একে ভুইয়া আমার টেকনিক্যালিও ফার্স্ট, ফিনান্সিয়ালিও ফার্স্ট। আমি যদি ফাইন্যান্সিয়াল দিক চিন্তা করি তাহলে সার্চ হচ্ছে কি থার্ড আর জনতা হচ্ছে কি সেকেন্ড। তাহলে ওভারঅল যেহেতু আমার টেকনিক্যাল প্লাস ফিনান্সিয়াল দুই ক্যাটাগরিতেই একে ভুইয়া ফার্স্ট, তাহলে কাজটা কে পাবে? সার্চ পাবে নাকি জনতা পাবে? কাজটা কে পাবে? একে ভুইয়া স্যার। কাজটা একে ভুইয়া পাবে। তো দেখেন যে টেকিং ইনটু কনসিডারেশন অফ বোথ টেকনিক্যাল এন্ড ফিনান্সিয়াল অফার, মানে টেকনিক্যাল দিক এবং ফিনান্সিয়াল দিক দুইটা চিন্তা করেই দ্য কমিটি রিকমেন্ডস ফলো দ্য বিডার্স ইন অর্ডার অফ প্রায়োরিটি। মানে আমি সিরিয়াল করছি, একে ভুইয়া ফার্স্ট, সার্চ হচ্ছে সেকেন্ড, আর থার্ড হচ্ছে জনতা। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনাদের কি মনে আছে যে আমরা বলছিলাম যে টেন্ডার ওপেনিং কমিটিতে সবাই যদি বায়োস্টেরই মেম্বার হয় তাহলে কোনো প্রবলেম নেই, বাট ইভালুয়েশন কমিটিতে কি থাকতে হবে? একজন এক্সটার্নাল মেম্বার যিনি আসলে বায়োস্টের না, বাইরে থেকে একজন মেম্বার থাকতে হবে বলছিলাম, মনে আছে? মনে আছে? বলছিলাম যে আমরা বায়োস্টের আশেপাশে আর্মিদের যে অনেকগুলো ইউনিট আছে, 25 বিট, 33 ইনফ্যান্ট্রি বা 16 ব্রিগেড, ওইখান থেকে যে কোনো একজন অফিসারকে আমরা ইনভাইট করতে পারি আমাদের মেম্বার হওয়ার জন্য। তো দেখেন এখানে ইভালুয়েশন কমিটির মেম্বার ছিল মেজর মোস্তাক আহমেদ, আমাদের আগের ডেপুটি রেজিস্ট্রার স্যার, ত্রিপলির রাকিব স্যার, ত্রিপলির মঞ্জুর স্যার, হাবিবুল্লাহ বর্তমান যে লাইব্রেরিয়ান আছে উনি, আব্দুল জলিল ফিজিক্সের একজন স্যার, মানে ফিজিক্সের আছে মনে হয় এখন সায়েন্সের নিয়মে। আর এই যে এক্সটার্নাল মেম্বার তার কোনো নাম লেখা নাই, মানে যাকে আমরা পাবো তিনি এখানে সাইন করবে আর কি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ইভালুয়েশন কমিটি ইভালুয়েশন করে বলে দিল যে কাজটা আসলে কে পাবে। এখন কাজটা যে আমি একে ভুইয়াকে দিব, ওকে, কাজটা ইভালুয়েশন কমিটি বলছে যে একে ভুইয়াই কাজটা পাবে, বাট একে ভুইয়াকে কাজটা দিতে হলে একটা বোর্ড আরেকটা বোর্ড প্রসিডিং করতে হবে। খালি বোর্ড প্রসিডিং আর বোর্ড প্রসিডিং। দেখেন আরেকটা বোর্ড প্রসিডিং করতে হবে। এই বোর্ড প্রসিডিং এর নাম কি? এটার নাম হচ্ছে বোর্ড প্রসিডিং ফর ইস্যুইং অফ ওয়ার্ক অর্ডার অথবা অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট। আমরা পিপিআর এ পড়ে আসছি অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, এটাকে ওয়ার্ক অর্ডারও বলতে পারেন। এই ওয়ার্ক অর্ডার বা অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট দেওয়ার জন্য আরেকটা বোর্ড প্রসিডিং করতে হবে। এই বোর্ড প্রসিডিং হচ্ছে আগের বোর্ড প্রসিডিং গুলোর রেফারেন্স আসলো। এই যে দেখেন এসএমএল ডেট, এটা তো বিপি বোর্ড প্রসিডিং 1, বোর্ড প্রসিডিং 2, মানে কোন কোন বোর্ড প্রসিডিং এর রেফারেন্স দিলাম লেখা দিছি আর কি এখানে। যাই হোক, এখানে দেখেন যে সব কম্পেয়ার করে আমরা বলছি যে আমরা in light with the recommendation as stated in reference B, the board recommends to issue necessary work order in favor of Bismillah Scientific। মানে এখানে হওয়া ছিল একে ভুইয়া, বাট আমি যেহেতু আরেকটা ল্যাবের জন্য দেখাচ্ছি এখানে বিসমিল্লাহ সায়েন্টিফিক এর নাম লেখা আর কি। মানে আমরা একটু আগে ইভালুয়েশন কমিটির জন্য যেটা দেখাইছিলাম ওটা ছিল এনভায়রনমেন্টাল ল্যাবে, বাট আমি এখন ওয়ার্ক অর্ডার দেখাচ্ছি হচ্ছে সলিড মেকানিক্স ল্যাবে, যার জন্য একটু মানে মনে হতে পারে যে একবার দেখতেছি এর নাম আরেকবার দেখতেছি ওর নাম, নাম নিয়ে চিন্তা করেন না, জাস্ট সিরিয়ালটা দেখেন যে কোন সিরিয়ালের পরে কোন সিরিয়াল লাগাচ্ছি। আচ্ছা,
তো বিসমিল্লাহ সায়েন্টিফিককে আমরা হচ্ছে সলিড মেকানিক্স ল্যাবের কাজটা দিব। তার কাছ থেকে আমরা কি কিনবো? ইউনিভার্সাল টেস্টিং মেশিন কিনবো, মডেল এত, মেড ইন চায়না, একটা কিনবো, দাম হচ্ছে 18,25,000 টাকা। বেন্ডিং অ্যাপারেটাস কিনবো একটা, দাম হচ্ছে 1,50,000 টাকা। ঠিক আছে। আর ইনস্টলেশন এন্ড ট্রেনিং হচ্ছে এটা বিসমিল্লাহ সায়েন্টিফিক নিজে বিয়ার করবে, আমরা কোনো টাকা দিব না। টোটাল ওদেরকে আমাদের পে করতে হবে কত? 20,35,000 টাকা পে করতে হবে। ওকে ফাইন। তো এখানে বাকি যারা মানে কমিটিতে ছিল তারা হচ্ছে সাইন টাইন করলো। এখানে মেইনলি ইভালুয়েশন কমিটির মেম্বারদের সাইন করার কথা। তো এই বোর্ড প্রসিডিংটা যখন করা হয়েছে তখন এই যে ইভালুয়েশন কমিটিতে একজন এক্সটার্নাল মেম্বার থাকতে হয়, তারপর হচ্ছে এত কিছু আমরা জানতাম না, যার জন্য আমরা ইভালুয়েশন কমিটিতে হচ্ছে সব বায়োস্টের মেম্বারই ছিলাম, এটা আমাদের বলেছিল। এখানে অ্যাটলিস্ট একজন এক্সটার্নাল মেম্বার থাকা দরকার ছিল, বাট দেখেন এখানে তিনজনই বায়োস্টের মেম্বার সলিড মেকানিক্স ল্যাবটা তৈরি করার সময়। বাট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব তৈরি করার সময় আমরা বুঝতে পারছিলাম যে মানে ইভালুয়েশন কমিটিতে একজন এক্সটার্নাল মেম্বার থাকা লাগে, ওই পিপিআর কইরা বুঝতে পারছিলাম। আচ্ছা, তারপর দেখেন যে এখন বিসমিল্লাহকে আমরা ওয়ার্ক অর্ডার দিব। তো এটা হচ্ছে ওয়ার্ক অর্ডারের ফরম্যাট, যে তাকে জানানো হচ্ছে যে ভাই তুমি কাজটা পাইছো, কাজটা ঠিক ঠিক মতো করবা। ইস্যুড ফ্রম বায়োস্ট, ইস্যুড টু বিসমিল্লাহ সায়েন্টিফিক। work order statement based on reference letter we are pleased to offer you the work order for supply of the following equipment। ঠিক আছে, মানে তোমাদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো কিনবো, বললাম টোটাল প্রাইস হচ্ছে এত। আচ্ছা, পরে মনে হয় মানে এই ওয়ার্ক অর্ডারটাতে একটু ভুল আছে, এটা বাদ গেছিল, আমরা এটা কিনি নাই আসলে, এটা পরে এডিট করে মনে হয় আবার মানে পাঠাইছিলাম ওদেরকে, এক্স্যাক্টলি মনে নাই, যেটা পাইছি ওইটাই দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন এখানে ডেট অফ ডেলিভারি 4 উইক ফ্রম 10th ফেব্রুয়ারি, মানে 10ই ফেব্রুয়ারি আমরা তাদেরকে ওয়ার্ক অর্ডার দিছি, এবং আমরা তাদেরকে টাইম দিছিলাম 1 মাস, যে 1 মাসের মধ্যে আমাদেরকে সবকিছু দিতে হবে। ঠিক আছে, এখানে কিছু ক্লজ বলা আছে, দেখেন যে ক্লজ গুলা, এই যে 90% পেমেন্ট আফটার ডেলিভারি এট বায়োস্ট এন্ড ইনস্টলেশন, মানে ওরা আমাদের এই মেশিন গুলা বায়োস্টে পৌঁছায় দেওয়ার পরে এবং ঠিকঠাক মতো ফিট করার পরে, ইনস্টল করার পরে হচ্ছে টোটাল টাকার মানে 20,35,000 টাকার কত পার্সেন্ট পাবে? 90% পাবে। 10% অফ সিকিউরিটি ডিপোজিট আফটার 1 ইয়ার। আর এই 20,35,000 টাকার তো 10% টাকা আমি এজ এ সিকিউরিটি মানি হিসেবে আটকায় রাখবো। এই 1 বছরের মধ্যে যদি আমার কোনো মেশিন নষ্ট হয়ে যায় সেটা রিপ্লেস করে দিবে বা ঠিক করে দিবে। আমার যদি কোনো প্রবলেম হয় আমি যদি তারে ডাকি, সে আসতে বাধ্য। কারণ 20 লাখ টাকার 10% কিন্তু খুব একটা কম না। 20 লাখ টাকার 10% কত হয়? কত হয়? স্যার 20,000 টাকা। মাত্র 20,000? 5 20 1 লাখ, হ্যাঁ 20,000 টাকাই হবে। যাই হোক, 20,000 টাকাও কিন্তু একটা ব্যবসায়ীর জন্য আসলে কম না, কারণ সে তো ব্যবসা করতেছে। যেখানে 500 টাকাই কমাইতে চায় না ব্যবসায়ী, এখানে 20,000 টাকা। তো আমি আটকে রাখছি, এর মধ্যে কিছু হইলে সে ঠিক করে দিবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, ভ্যাট এন্ড ট্যাক্স, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ইনক্লুডেড ইন দিস প্রাইস। সে যে বাইরের থেকে এই ইউটিএম মেশিনটা চায়নার থেকে আনবে, তারে কাস্টমসে ভ্যাট দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স ছাড়া কি সেটা বাংলাদেশে ঢুকাইতে পারবে? পারবে না। নরমালি যেটা হয়, আমি যদি এটা না বলতাম যে ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড, তাহলে সে করতো কি, আমার কাছ থেকে বিল করার সময় বলতো যে আমাদের মেশিন আনতে এত লাখ টাকা লাগছে, ভ্যাট ট্যাক্সের জন্য আরো 15% টাকা লাগছে, ওটাও দেয়। আমি তারে বলে দিছি যে ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড, এটার মধ্যেই ভ্যাট ট্যাক্স, আমি ভ্যাট ট্যাক্সের জন্য আর এক্সট্রা টাকা দিতে পারবো না। তার মানে ভ্যাট ট্যাক্স তুমি এটার মধ্যেই যেমন পারো ম্যানেজ করবা, আর নাহলে তোমার পকেট থেকে দিবা। আমি যদি এটা না বলতাম যে ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড, তাহলে কি হইতো? তাহলে সেই মেশিনটা আমার বলতো যে 20 লাখ টাকা, মানে 20,35,000 টাকা আপনার সাথে আমার মেশিনের দামই চুক্তি হয়েছিল, আপনি ভ্যাট ট্যাক্সের টাকা অতিরিক্ত দেন আমারে, কাস্টমস থেকে আপনাদের এই মেশিন ছুটে আনতে আমার টাকা লাগছে না, তখন আমরা দিতে বাধ্য হইতাম। ওই জন্য এই ক্লজটা ইম্পর্টেন্ট, যে ভ্যাট ট্যাক্স কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড, এটা নিয়ে সবসময় কথা বলবেন কোনো কিছু পারচেজ করার সময়। মানে যখন অনেক বড় অ্যামাউন্টের কোনো কিছু পারচেজ করবেন, ভ্যাট ট্যাক্স কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড, এটা অবভিয়াসলি মাথায় রাখবেন। এবং আপনারা চেষ্টা করবেন মানে ওই প্রাইসের মধ্যে যেন ভ্যাট ট্যাক্স কি থাকে, ইনক্লুডেড থাকে, নাহলে যা টাকা খরচ করতেছেন তার আরো 15% টাকা অতিরিক্ত নিবে ভ্যাট ট্যাক্সের কথা বললাম। আচ্ছা, আদার ডিটেইলস, এখানে হচ্ছে আরো কিছু রুলস বলা আছে, যে যদি কি হবে দেখেন, যে অ্যাজ পার ইউর অফার ইউ উইল প্রোভাইড ওয়ারেন্টি অফ 2 years ফর এভরি ইকুইপমেন্ট সাপ্লাইড অ্যাজ পার 3A। মানে তারা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি দিতে হবে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। আমরা বলছি যে তুমি দিবা, এই 2 বছরের মধ্যে যদি আমার কোনো ইকুইপমেন্ট নষ্ট হয় তুমি এসে আমাদের ফ্রি ঠিক করে দিয়ে দিতে হবে। তারা বলছে তারা রাজি। 10 year ওয়ারেন্টি ফর সার্ভিস এন্ড রিপেয়ার
on completion of clause 10A at a cost acceptable to both parties. 2 বছর পর্যন্ত কিছু নষ্ট হলে তুমি আমারে ফ্রি ঠিক করে দিবা। 2 বছরের পরে আরো 8 বছর মানে টোটাল 10 বছরের মধ্যে যদি নষ্ট হয় তুমি আমার কাছ থেকে টাকা নিবা, বাট তুমি সে আমারে ঠিক করে দেওয়া যাবে। এ সেপারেট এমওইউ, এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম, যিনি বলে এমওইউ মানে কি, মেথড অফ ইনস্ট্রাকশন তো এমওআই, এমওইউ হচ্ছে মেথড অফ সামথিং বা মেমোরেন্ডাম অফ ইউ দিয়া বইলা গেছি, একটা চুক্তি আর কি, মানে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি, ঠিক আছে। এ সেপারেট এমওইউ মে বি ক্যারিড আউট আপন মিউচুয়াল কনসেন্ট। এমওইউ মানে মেমোরেন্ডাম অফ ইউ দিয়া কি হয় বইলা গেছে, মনে নেই। আচ্ছা, ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট এট বায়োস, memorandum of understanding, sir. মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, মানে একটা বোঝাপড়া আর কি, তার সাথে আমার একটা বোঝাপড়া হইলো যে 2 বছর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে যদি আমার কোনো ইকুইপমেন্ট নষ্ট হয়, আমি ডাকলে সে আসবে কিন্তু ফ্রিতে ঠিক করবে না, কত টাকা সার্ভিস চার্জ নিবে এগুলা মানে লেখাটাকে একটা চুক্তি, একটা চুক্তি বা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে আমার কি বলবো সিগনেচার হইলো গেল। ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট এট বায়োস ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন বাই বিসমিল্লাহ সায়েন্টিফিক। তারা যে ঢাকা থেকে মেশিনগুলা ট্রাকে কইরা বা পিকআপে কইরা নিয়ে আসবে, এই ট্রান্সপোর্টেশন কস্ট তারা বিয়ার করবে, আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, বলবে যে ভাই আমি যে ঢাকা থেকে পিকআপে করে আনছি, পিকআপ ভাড়া 5000 টাকা লাগছে, আমার আরো 5000 টাকা দেন। মানে এটাও বলে দিচ্ছি যে ট্রান্সপোর্টেশন কস্টের জন্য আমরা কোনো টাকা দিব না, এটা তোমরা বিয়ার করবা। দেখেন মানে মার প্যাচ গুলা বুঝেন, একটা হচ্ছে ভ্যাট ট্যাক্স এর মার প্যাচ, আপনি যদি না বইলা দেন আপনার কাছ থেকে ভ্যাট ট্যাক্সের টাকা খুঁজবে। আরেকটা মার প্যাচ হচ্ছে কি, এই যে একটা প্রোডাক্ট বা একটা মেশিন ঢাকা থেকে পিকআপে করে বা বড় একটা লরিতে করে নিয়ে আসবে, তার তো একটা পিকআপ ভাড়া আছে বা তার তো একটা ট্রাক ভাড়া আছে। আপনি যদি না বইলা দেন যে ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্লুডেড, তাহলে সে আপনারে বলবে যে ভাই ট্রান্সপোর্টেশনের ভাড়া দেন, আপনার খরচ আরো বাড়বে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন যে ট্রেনিং অফ বায়োস পার্সোনাল টু বি অর্গানাইজড বাই বিসমিল্লাহ সায়েন্টিফিক ফর এ পিরিয়ড অফ 5 to 7 days অন কমপ্লিশন অফ ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট। মানে মেশিনটা হচ্ছে আমাদের ল্যাবে বসানোর পরে 5 থেকে 7 দিন মেশিনটা কিভাবে ইউজ করতে হয় আমাদেরকে দেখাই দিতে হবে। কারণ স্বাভাবিক, আমি আমার ভার্সিটি লাইফে তো মেশিন হাতে কলমে চালায় আসিনি, আপনারাও কিন্তু ওইভাবে মেশিন মানে চালাননি, কিভাবে ডাটা নিতে হয়, রড ছিটতেছে, কতটুক টেনশন হইলো, ভ্যালুগুলো নেন, ভ্যালুগুলো নিয়ে হচ্ছে ক্যালকুলেশন গুলো আমরা শিখি। বাট মেশিনের মধ্যে কেমনে রড বসাবো, কেমনে টেনশন অ্যাপ্লাই করব, কত সেকেন্ড ধরে টানবো, এগুলো তো আমরা জানি না, এগুলো ইউসুফ ভাই জানে। বাট আমিও কিন্তু ভালো মতো জানি না, এগুলো ইউসুফ ভাই আমার থেকে ভালো জানে। তো ইউসুফ ভাইরে তো এগুলো শিখতে হবে, কারণ ইউসুফ ভাই তো আগে এই ইউটিউব মেশিন চালায়নি, ওনাকে এরকম এক সপ্তাহের মতো এসে দেখাই দিয়ে ট্রেনিং দিয়ে গেছে কিভাবে চালাইতে হবে। এবং এই ট্রেনিংটাও কিন্তু ফ্রি, এটাও বলে দিতে হবে যে ট্রেনিং এর জন্য কোনো টাকা দিব না, নাহলে আবার দেখা যাবে ট্রেনিং এর জন্য টাকা খুঁজবে। আচ্ছা গেল। অ্যাকশন হচ্ছে দেখেন এখানে বলা আছে এক্সটার্নাল, মানে এই অ্যাকশনটা তো আসলে বায়োস্টের কোনো ইন্টারনাল অ্যাকশন না, এটা নিবে কি বিসমিল্লাহ, তারা হচ্ছে আমাদেরকে জিনিসগুলো দিবে, তো ঠিক আছে। আর ইন্টারনালি আমি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং জানাই রাখলাম, ট্রেজারার অফিসকে জানাই রাখলাম যে আমি একটা ওয়ার্ক অর্ডার দিছি, আমাদের এত লাখ টাকা, প্রায় 20 লাখ টাকার মতো একটা ওয়ার্ক অর্ডার গেছে। তারাও মেন্টালি প্রিপেয়ার থাকলো যে এরকম কয়েকদিনের মধ্যে ইকুইপমেন্ট গুলো আসলে ট্রেজারার অফিস থেকে একটা চেক রেডি করতে হবে 20 লাখ টাকা বিসমিল্লাহকে দেওয়ার জন্য। তাহলে মোটামুটি আমাদের কাজের সিকোয়েন্স বা মানে আমরা যখন কোনো প্রকিউরমেন্ট করতে যাব কি কি করতে হবে কি হালকা পাতলা একটা আইডিয়া পাইছেন? जी सर। আমাকে বলেন তো যে মনে করেন যে আমি 2022 সালে হচ্ছে বায়োস্টের একটা কি বানাবো, সিভিল ডিপার্টমেন্টের জন্য মনে করেন একটা নতুন ল্যাবরেটরি বানাবো। সাপোজ সব ল্যাব তো আছে আমাদের, কি ল্যাব না, সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি বানাবো, আমাদের আছে, তারপরে মনে করেন বানাবো। তাইলে আমাকে দাঁড়ান আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, এটা থেকে বের হয়ে যাই। আচ্ছা বলেন তো তাইলে আমাদের প্রথম কাজ কি, আমরা যদি 2022 সাল স্যার প্রথমে স্যার ইয়া করতে হবে, একটা কমিটি করতে হবে স্যার, এখানে প্রেসিডেন্ট থাকবে, কয়েকজন মেম্বার। 2021 সালে বায়োস্টকে একটা বাজেট দিতে হবে, বাজেট দিতে হবে না, যে আমার 2022 সালে গিয়া এনভায়রনমেন্টাল ল্যাব তৈরি করতে এত লাখ টাকা লাগবে, দিতে হবে। জি স্যার। বাজেট দিল, বাজেট দেওয়ার পরে স্যার এটা কি 1 বছর আগে জানাতে হয় স্যার? 1 বছর আগে জানাইতে হবে, মানে
2021 সালে আমরা 2022 সালের জন্য বাজেট করি, 2020 সালে হচ্ছে 2021 সালের জন্য বাজেট করি। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে বাজেট করলাম, বাজেটটা করে হচ্ছে অথরিটিকে সাবমিট করলাম, ঠিক আছে। সিভিল ডিপার্টমেন্ট থেকে একটা বাজেট করে যে আমাদের 2022 সালে সিভিল ডিপার্টমেন্টে কি কি ল্যাব হইতে পারে বা কত টাকা লাগতে পারে আমরা জানাইলাম, অথরিটিকে বাজেট দিলাম। সেকেন্ড কাজ কি, একটা বোর্ড কমিটি হবে না বা একটা ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট কমিটি হবে, জি স্যার, এটা কমিটি গঠন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এস্টাবলিশমেন্ট কমিটি হইল। 3 নম্বর কাজ কি, স্যার একটা বিজ্ঞপ্তি দিতে হবে স্যার আমার টেন্ডারের জন্য। না 3 নম্বর কাজ হচ্ছে এই কমিটি হচ্ছে একটা বোর্ড প্রসিডিং করবে। বোর্ড প্রসিডিং নাম্বার 1, আমার যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবটা তৈরি করতে হবে এটা রিকোয়ারমেন্ট দেখায় একটা বোর্ড প্রসিডিং করবে, ঠিক আছে। রিকোয়ারমেন্টের বোর্ড প্রসিডিং, আমার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বানাইতে হবে, এই ইকুইপমেন্ট গুলা কিনতে হবে, একটা বোর্ড প্রসিডিং করলো। বোর্ড প্রসিডিং যদি অনুমোদন করে ভার্সিটি অথরিটি, বিসিসিআই রেজিস্টার্ড সার্ভে, ঠিক আছে, ইউ ক্যান গো ফর ইট, পেপারে টেন্ডার বিজ্ঞাপন দাও। তাহলে আমরা 4 নম্বরে কি করব, টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট দিব পেপারে। ওই যে 1 পৃষ্ঠার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইলাম না যে দরপত্র আহ্বান, ঠিক আছে। আচ্ছা, টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। 5 নম্বরে আমাদের কাজ কি, আমরা শিডিউল বিক্রি করব, টেন্ডার গুলা মানে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে যাওয়ার পর হচ্ছে তারা টেন্ডার গুলা সাবমিট করবে। এখন কাজ কাদের, সাবমিট হওয়ার পরে ওপেনিং কমিটি টেন্ডার গুলা কি করবে, খুলবে, এবং খুইলা তারা হচ্ছে একটা বোর্ড প্রসিডিং করবে। আমাদের 2 নম্বর বোর্ড প্রসিডিং। আচ্ছা, এগুলো যেগুলো লিখছে এগুলো মুছা ফেলি। 6 নম্বর হচ্ছে আমাদের তাহলে কি হবে, বোর্ড প্রসিডিং 2, এটা হচ্ছে কে করবে, এটা করবে হচ্ছে ওপেনিং কমিটি। মানে তারা টেন্ডারটা ওপেন করে কি কি পাইছে, কোন টেন্ডারের কতগুলো ডকুমেন্ট সাবমিট করছে, কয় পেজের ডকুমেন্ট ছিল, ওই পেজ নাম্বার টেজ নাম্বার লেখা তারা হচ্ছে একটা বোর্ড প্রসিডিং 2 করলো। এরপরে বোর্ড প্রসিডিং 2 হওয়ার পরে এই বোর্ড প্রসিডিং গুলো চলে গেল ইভালুয়েশন কমিটির কাছে। 7 নম্বরে হচ্ছে ইভালুয়েশন কমিটি আরেকটা বোর্ড প্রসিডিং করলো, বোর্ড প্রসিডিং 3। ইভালুয়েশন করে ইভালুয়েশন কমিটি বললো যে কারে আসলে কাজটা দেওয়া যাইতে পারে, বিসমিল্লাহরে দিব নাকি অক্টাগন রে দিব। ইভালুয়েশন কমিটি বলছে, এখন হচ্ছে এই যে টেন্ডার মানে ল্যাবরেটরি এস্টাবলিশমেন্ট কমিটি ছিল, এস্টাবলিশমেন্ট কমিটি হচ্ছে কি করবে, একটা ওয়ার্ক অর্ডার দিবে। ওয়ার্ক অর্ডারটা দেওয়ার জন্য আরেকটা বোর্ড প্রসিডিং করতে হবে, বোর্ড প্রসিডিং 4, ওয়ার্ক অর্ডার। ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য করতেছি যে আমাদের ইভালুয়েশন কমিটি বলছে যে বিসমিল্লাহ ভালো, তো ওয়ার্ক অর্ডারটা বিসমিল্লাহকে দেয়া হোক, করলাম। এরপর হচ্ছে কি ওয়ার্ক অর্ডার, ফাইনালি মানে সংক্ষেপে ডব্লিউও লিখলাম, এটার মানে হচ্ছে ওয়ার্ক অর্ডার। ওয়ার্ক অর্ডার রেডি করে বিসমিল্লাহকে দিয়ে দিলাম। কবের মধ্যে দিতে হবে, কত টাকা সিকিউরিটি মানি আটকাবো, কত টাকা দিব, কি কি রুল ফলো করতে হবে, সবকিছু দিয়ে আমি বিসমিল্লাহকে ওয়ার্ক অর্ডার দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এবার বিসমিল্লাহ আমারে, ও আচ্ছা আর একটা কাজ বাকি আছে, নোট শিট। স্যার বিসমিল্লাহ হচ্ছে প্রত্যেকটা বোর্ড প্রসেসিং কি স্যার যে ভিসি স্যারের অনুমতি লাগবে না? অবশ্যই, কারণ ভিসিসার কি, ভিসিসারের নাম কি বলেন, কেএম অ্যাকর্ডিং টু পিপিআর স্যারের উপাধি কি হবে, স্যার হেড অফ দ্য পিপিএল। হোপ হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি না। জি স্যার। তাহলে আপনি হোপের মানে হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি সাইন ছাড়া কোনো বোর্ড প্রসিডিং পাস হবে, না স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি ওয়ার্ক অর্ডার দিলেন, ওয়ার্ক অর্ডার তো দেখলেন না ওয়ার্ক অর্ডার কিরকম হয় দেখতে। তো ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে হচ্ছে 10 নাম্বার আরেকটা ডকুমেন্ট আছে, ওটা মানে আর দেখাবো না, মানে বেশি হয়ে যাবে খুদাই। আপনারা আশা করি জিনিসগুলো দেখেন, এক একটা অর্গানাইজেশন এক একটা ফরম্যাট ফলো করে ডকুমেন্টের, বাট মোটামুটি এই ডকুমেন্টগুলো রেডি করতে হয়। 10 নম্বরে হচ্ছে আমরা নোটশিট করতে হবে, নোটশিট করে আমার কাছ থেকে ট্রেজারার অফিস থেকে টাকা নিয়ে টাকাটা হচ্ছে কাকে দিতে হবে,
বিসমিল্লাহকে চেক দিতে হবে, চেক দিতে হইলে একটা নোটশিট করতে হবে, ঠিক আছে? এই নোটশিট মানে জাস্ট একটা সিম্পল একটা ফরম্যাট দেখাই দিই নোটশিটের, নোটশিট দেখতে কিরকম হয়, মানে আমি আমার মতো বানায় দেখাই দিচ্ছি। মনে করেন যে এরকম লেখা থাকে উপরে নোটশিট, তারপরে একটা রেফারেন্স থাকে, মনে করেন 001 বায়োস্ট সিই এনভায়রনমেন্টাল ল্যাব নোটশিট, একটা এরকম রেফারেন্স দেওয়া থাকে। এদিকে থাকে তারিখ, ডেটেড, কত তারিখে করতেছি একটা ডেট। স্যার এখানে যে কোডটা থাকে স্যার কোডটা দ্বারা কি কিছু মিন করে? হ্যাঁ, কোডটাতে অনেক কিছু মিন করে। 001 মানে হচ্ছে আমাদের অ্যাডমিন ব্রাঞ্চের কোড, ঠিক আছে? আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন বরাবর কোনো চিঠি লিখবেন বা অ্যাডমিনিস্ট্রেশনের রেফারেন্সে কোনো কিছু লিখবেন, তখন হচ্ছে এটা 001 লেখা হয়। আর আমাদের সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে 21 21। আপনাদের আইডি কত দিয়ে শুরু? 21 দিয়ে শুরু না? জি স্যার। আমরা যখন সিভিল ডিপার্টমেন্ট থেকে কোনো নোটিশ দেই, তখন ওটার উপরে আমরা 21 দিয়ে শুরু করি। আর অ্যাডমিন যখন আমাদেরকে কোনো, আচ্ছা আমি যে এই ল্যাবটা তৈরি করার জন্য নোটশিট দিচ্ছি, এটা কিন্তু আমি অ্যাডমিনের পক্ষ থেকে দিচ্ছি, এটা কিন্তু আমি সিভিল ডিপার্টমেন্টের পক্ষ থেকে টাকাটা দিচ্ছি না, আমি কিন্তু পুরা বায়োস্টের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে টাকাটা দিচ্ছি, ওই জন্য 001 লিখছি। আমি যদি টাকাটা সিভিল ডিপার্টমেন্টের ফান্ড থেকে দিতাম, তাহলে এখানে 21 লিখতাম, এখানে 001 লিখতাম না। যাই হোক, তো এরকম মনে করেন যে তারপরে কিছু রেফারেন্স থাকতে পারে, আগের ওয়ার্ক অর্ডারের রেফারেন্স, যে ওয়ার্ক অর্ডারে। স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার, স্যার আমি একটু বাইরে আছি, একটু লিভ নিতে পারবো স্যার একটু? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, সমস্যা নেই। তো স্যার অ্যাটেন্ডেন্স স্যার? আজকে সবাই প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট ক্লাস সবাই প্রেজেন্ট। এরকম বললাম টললাম, বলে টলে হচ্ছে দেন আপনার বলা হয় যে এরকম বিসমিল্লাহ সায়েন্টিফিক অথরিটি আমাদেরকে এই এই জিনিসগুলো দিছে, তাদেরকে আমাদেরকে পে করতে হবে টোটাল এত টাকা, একটা এরকম চার্ট দেওয়া থাকে যে এই ইকুইপমেন্ট দিছে এত টাকা, এটা দিছে এত টাকা, তো তাদেরকে এই টাকাটা দেওয়ার জন্য মানে অনুমতি দেওয়া হোক বইলা, ওই ল্যাবের যে প্রেসিডেন্ট মানে স্টাবলিশ কমিটির যে প্রেসিডেন্ট ছিল উনি সাইন করে দিবে, দেন নিচে ভিসি স্যার অনুমোদন দিবে, রেজিস্ট্রেশন অনুমোদন দিবে, ট্রেজারার স্যার ফাইনালি অনুমোদন দিলে আমি এটা নিয়ে ট্রেজারার ব্রাঞ্চে জমা দিলে ওরা চেক রেডি করে আমাকে দিয়ে দিবে, আমি চেকটা বিসমিল্লাহকে দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে? এই নোটশিট হচ্ছে 10 নম্বর আমাদের ডকুমেন্ট। কোনো মানে ডাউট আছে এতক্ষণ যা বললাম? জিনিসগুলা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাবেন একদম সামনাসামনি দেখলে আরো ভালো বুঝবেন, বাট নামগুলোর সাথে যেন পরিচিত হইতে পারেন, এটাই ছিল আমাদের আজকের উদ্দেশ্য। আমি হচ্ছি জাস্ট আপনাদের, এখন আমাদের ক্লাস শেষ, আমি একটু কি কি পড়তে হবে বা গুগল ড্রাইভটা একটু দেখাই দিই। দেখেন, এখানে হচ্ছে বোর্ড প্রসিডিং এর, আমি 4টা বোর্ড প্রসিডিং তো দেখাইলাম, এখানে 2টা বোর্ড প্রসিডিং এর স্যাম্পল আছে, এগুলো পড়তে হবে না পরীক্ষার জন্য, বাট যদি কেউ দেখতে চান দেখতে পারেন, যে বোর্ড প্রসিডিং রিকোয়ারমেন্ট, বোর্ড প্রসিডিং ওয়ার্ক অর্ডার, এগুলো জাস্ট যদি কখনো আপনাদের ভবিষ্যতে মনে হয় যে কাজ করতে গিয়ে স্যাম্পল লাগতেছে বা ফরম্যাট লাগতেছে, এখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এই লেকচার 1, আমরা কিন্তু লেকচার 1 ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, এটা আমরা কভার করছি। লেকচার 2 7C আমরা কভার করছি। লেকচার 3 রাইটিং প্রপোজাল কভার করছি। লেকচার 4 রিপোর্ট কভার করছি। লেকচার 5 ইন্ডাস্ট্রি এন্ড লেবার কভার করছি। লেকচার 6 পার্টিসিপেশন অফ বেনিফিশিয়ারিজ কভার করছি। লেকচার 7 প্রফেশনাল ইথিক্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কভার করছি। লেকচার 8টা আমরা পড়ি নাই, লেকচার 8টা ছিল মেইনটেনেন্স ওয়ার্ক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা প্রফেশনাল প্র্যাকটিসে আমার কাছে সিলেবাসে ছিল, বাট মনে হয়েছে যে আজাইরা মানে প্রফেশনাল প্র্যাকটিসে মেইনটেনেন্স কেমনে করতে হয় বা মেইনটেনেন্স করার সময় কি কি খেয়াল রাখতে হয়, তো সিলেবাস মানে যেহেতু অনলাইনে ক্লাস করতেছি একটু সিলেবাসটাকে শর্ট করার জন্য হচ্ছে এই টপিকটা বাদ দিয়েছিলাম, যে সাম মেইনটেনেন্স ইস্যু, এটা চাইলে নিজেরা স্লাইডটা দেখতে পারেন, বাট পরীক্ষাতে এখান থেকে কিছু দিব না, লেকচার 8 পরীক্ষার জন্য নাই। লেকচার 9 আমরা দেখছি, লেকচার 9 ছিল ইভালুয়েশন অফ বিডস, কিভাবে বিড ইভালুয়েশন করতে হয়, যে লাইফ সাইকেল কস্ট বেসিস, তারপর ফিনান্সিয়াল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস, অনেক কিছু আমরা দেখছি যে একই কারেন্সিতে কনভার্ট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। লেকচার 9 আমরা দেখছি। আর লেকচার 10 তো হচ্ছে পিপিআর, আমরা লেকচার 10 ও দেখছি, পিপিআর এর বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, অনেকগুলো ভার্সন এখানে আছে, আর আপনারা লেকচার 10 এর মধ্যে যে পিপিআরটা আছে, এটা মনে হয় আমরা যতটুকু পড়ছি তার সবকিছুই লেকচার 10 এর মধ্যে আছে, তো বাকিগুলা ইন ভবিষ্যতে যখন কাজ করতে যাবেন তখন যদি কাজে লাগে খুলতে পারেন, বাট পরীক্ষার জন্য এই লেকচার 10 দিয়ে যে পিডিএফটা দেয়া আছে, এই পিডিএফটাতে 212 পেজের বিশাল পিডিএফ, এখানে অনেক কিছু আছে।